এশিয়াটিক সোসাইটির নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। আর এটাকে মূলত এই পাকিস্তান এশিয়াটিক সোসাইটি অর্থাৎ এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান এটা আনার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আহমেদ হাসান দানি। তিনি মূলত একজন পাকিস্তানে ইতিহাসবিদ ছিল, গবেষক ছিল, প্রত্নতাত্ত্বিক ভাষাবিজ্ঞানী ছিল। তিনি এটা বেশি অবদান রেখেছিলেন এটা আনার জন্য, এবং তিনি মূলত বেনারস বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্র ছিলেন আহমেদ হাসান দানি। আর বর্তমানের এশিয়াটিক সোসাইটি এটা মূলত নিমতলিতে অবস্থিত, ঢাকার নিমতলিতে। তো যে কোনো বিসিএস বা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে এটুকু জানলেই বর্তমানে এনাফ, কারণ এর জ্ঞানের কোনো শেষ নেই, তবে এটুকু জানাই মোটামুটি চলবে। তারপরে যদি আমরা ধারাবাহিকভাবে ইতিহাসটা দেখি, সেটা বাংলা সাহিত্য বিকাশের অন্যতম ভূমিকা পালন করেছিল শ্রীরামপুর মিশন। হ্যাঁ, ওর পরে এসে শ্রীরামপুর মিশন। এই শ্রীরামপুর মিশন মূলত খ্রিস্টানদের প্রথম নিজস্ব প্রচার সংঘ ছিল এই শ্রীরামপুর মিশন। এখানে বাংলার প্রথম মুদ্রণ যন্ত্র তৈরি করা হয়, ঠিক আছে। আর এই শ্রীরামপুর মিশন মূলত এই খ্রিস্টান ব্যাপটিস্ট মিশনারি যারা ছিল তাদের একটা সংঘ। তারা মূলত খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য এই সংঘটা তৈরি করেছিল। পাশাপাশি এক্ষেত্রে গদ্যে অবদান রাখে, তারপরে আধুনিক গদ্য বিকাশে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাইবেলের অনুবাদ করা এখান থেকে হয়েছিল। তো এই শ্রীরামপুর মিশন তৈরি করার জন্য যাদের অবদান বেশি ছিল তার মধ্যে ছিল উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জশুয়া মার্সম্যান। এই তিনজনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী বলা হতো। তো উইলিয়াম কেরি মূলত 1793 সালে ভারতবর্ষে আসে ইতিহাস শিক্ষা বা ইতিহাস না, চিকিৎসার জন্য। অর্থাৎ চিকিৎসা বলতে তিনি চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে আসেন, কিন্তু পরবর্তীতে ধর্ম প্রচারে লিপ্ত হন। এরপরে 1800 সালে জশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড এবং ডেনিশদের সহায়তায় শ্রীরামপুর মিশন কি হয়, প্রতিষ্ঠা করা হয়। তাই উইলিয়াম কেরি ছিলেন এই শ্রীরামপুর মিশনের প্রধান পাদ্রী। ফলে বাংলা অক্ষরের জন্য তিনি চার্লস উইলকিন্স মূলত বাংলা মুদ্রাক্ষরের জনক ও পঞ্চানন কর্মকার, খোদাইকারক, তাদের সহায়তা নেয়। তো এই শ্রীরামপুর মিশন মূলত 1800 সালের জানুয়ারির দিকে এটা তৈরি করা হয়েছিল, এবং এই শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে গেছিল 1845 সালের দিকে। আর শ্রীরামপুর মিশনের একটা শ্রীরামপুর মিশন প্রেস ছিল একটা, সেই প্রেসটা মূলত শুরু হলেও পরবর্তীতে 1855 সালের দিকে এটা বন্ধ হয়ে যায়। এই শ্রীরামপুর মিশন থেকেই রামায়ণ, মহাভারত, তারপরে দিগদর্শন, সমাচার দর্পণ এগুলো প্রকাশিত হতো, বা লেখালেখির কাজগুলো এখান থেকে হতো। আর এক্ষেত্রে পরবর্তীতে আমরা দিগদর্শন আর সমাচার দর্পণে যে পত্রিকা দুটো আছে এই দুটা সম্পর্কে জানবো ধারাবাহিকভাবে। তো ডেনিশদের সহায়তায় এটা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে 1809 সালের দিকে 8-9 দিকে এটা কি হয়, ইংরেজদের হাতে চলে যায়। কারণ প্রথমে ইংরেজরা এটা প্রতিষ্ঠা করতে চায়নি, বিরোধিতা করে, অনেক কারণ ছিল যেটা এখন বলা অন্য একদিন আলোচনায় বলবো। তো 1809 সালে যখন এটা চলে যায়, তো তখন বাইবেলের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ এখান থেকে করা হয়, এবং এর নাম দেওয়া হয়েছিল মঙ্গল সমাচার, অর্থাৎ মঙ্গল সমাচার নামে প্রকাশ করা হতো। তো যেটা বলছিলাম যে জশুয়া মার্সম্যান, এই জশুয়া মার্সম্যানের ছেলের নাম ছিল জন ক্লার্ক মার্সম্যান। তিনি মূলত বাংলার প্রথম পত্রিকা দিগদর্শন প্রকাশিত করে। এটা বাংলা ভাষায় রচিত ছিল, মাসিক পত্রিকা ছিল। কত সালে? 1818 সালের এপ্রিল মাসে। এর পরবর্তী মাসে অর্থাৎ 1818 সালের মে মাসে তিনি বাংলা ভাষায় দ্বিতীয় পত্রিকা সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত করেন। এটা মূলত সাপ্তাহিক পত্রিকা ছিল। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে 1812 সালের দিকে এই শ্রীরামপুর মিশন একটা অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে টাকার অভাবে নানান কারণে এই শ্রীরামপুর মিশন 1845 সালের দিকে বন্ধ হয়ে যায়। আর এই শ্রীরামপুর মিশন মূলত 1818 সালের দিকে একটা কলেজ তৈরি করেছিল, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। আর যে সমাচার মঙ্গল সমাচার যেটা বললাম যে প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ বাইবেলের, এটা মূলত বাংলা হরফে মুদ্রিত প্রথম গ্রন্থ। বাংলা তথা ভারতের প্রথম ও দ্বিতীয় পাটকল, ওয়েলিংটন জুট মিল ও ইন্ডিয়া জুট মিল, এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় শ্রীরামপুর বিশ্ববিদ্যালয় এবং ভারতের দ্বিতীয় কলেজ শ্রীরামপুর কলেজ, ভারতের প্রথম গ্রন্থাগার উইলিয়াম কেরি লাইব্রেরি এই শ্রীরামপুরে অবস্থিত। পূর্বে বলেছিলাম যে শ্রীরামপুর মিশন প্রেস 1800 সালের 10ই জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছিল।
অর্থাৎ জানুয়ারি 10ই জানুয়ারি বলা হয়নি, কিন্তু 18 সালে এটা বলা হয়েছিল। তো ওইখান থেকে মূলত যত ছাপার কাজ, যেটা এই যে রামায়ণ, মহাভারত, সমাচার দর্পণ, দিগদর্শন পত্রিকা, সমাচার দর্পণ পত্রিকা যেটা বললাম, এগুলোর প্রকাশনার কাজ এখান থেকে হতো। এবং 1800 সাল থেকে 1832 সাল পর্যন্ত প্রায় 45টি ভাষায় এখান থেকে 2,12,000টি বই ছাপা হয়। আর প্রথম বাঙালি মুদ্রক হিসেবে বিবেচিত গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেসে একজন সুরকার হিসেবে কাজ করতে শুরু করেছিলেন। তো শ্রীরামপুর কলেজ এটা তৈরি করেছিল মূলত যে এর 1 বছর আগে, অর্থাৎ 1817 সালে হিন্দু কলেজ তৈরি করা হয়েছিল, এবং সকালে এখানে পড়তে পারতো না, তাই শ্রীরামপুর কলেজ তৈরির একটা অনুপ্রেরণা পায় এখান থেকে। আর পাশাপাশি একটা জিনিস বলে রাখি, যেহেতু শিক্ষার বিষয়, এটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ তৈরি করা হয়েছিল মূলত 1835 সালের 28শে জানুয়ারি, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালের 24শে জানুয়ারি। এটা সিপাহী বিদ্রোহের আগে তৈরি হয়েছিল। তো এরপর আমরা যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্যের বিকাশে, বাংলা সাহিত্যের বিকাশে কী কী ভূমিকা রেখেছিল সেটা আমরা জানবো। তো তৎকালীন রাজা 3য় উইলিয়াম এর নাম অনুসারে কলকাতায় ফোর্ট উইলিয়াম নামকরণ করে, এবং 4 মে 1800 সালে লর্ড ওয়েলেসলি তিনি লালবাজার কলকাতার ওখানে কি করে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে, এবং এটা কার্যক্রম শুরু হয়েছিল 24শে নভেম্বর 1800 সালে। শুরুতে এটার 2টি বিভাগ ছিল, একটা হচ্ছে মারাঠি আর একটা হচ্ছে সংস্কৃত বিভাগ, কিন্তু পরবর্তীতে এর বাংলা বিভাগ চালু করা হয় 1801 সালে, এবং এর দায়িত্ব দেওয়া হয়েছিল উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি মূলত রামরাম বসুর নিকট থেকে বাংলা শিখেছিলেন। এরপর তিনি 1801 সালে কথোপকথন গ্রন্থটি লিখেছিলেন, এবং তার দ্বিতীয় গ্রন্থ ছিল ইতিহাসমালা 1812 সালে। এই ইতিহাসমালা গ্রন্থটি সম্পর্কে যেটি জানা যায়, এটি প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ, যাতে 150টি গল্প ছিল। তো রামরাম বসু মূলত 1801 সালে এখান থেকে রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা করেন। এটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত, বুঝতে হবে এটা কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। তার দ্বিতীয় গ্রন্থ লিপিমালা 1802 সালে প্রকাশিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজের সবচেয়ে পণ্ডিত ছিল, অর্থাৎ সবচেয়ে আলোচিত পণ্ডিত ছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। তিনি 5টি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থগুলো হলো 32 সিংহাসন 1802, মনে রাখতে হবে সেটা কি, 32 সিংহাসন 1802, ভালো করে মনে রাখুন। তারপরে হিতোপদেশ 1808, হিতোপদেশ 1808, এরপরে রাজাবলী 1808, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। তিনি মূলত ইংরেজি জানতেন না, তিনি বাংলা ভাষা জানতেন, সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন, এবং এই কলেজের প্রথম হেড পণ্ডিত ছিলেন এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। তিনি মূলত 1762 সালে জন্মগ্রহণ করেন এবং 1819 সালে মৃত্যুবরণ করেছিলেন। আর তাকে বাংলা গদ্যের প্রথম সচেতন শিল্পী মনে করা হয়। এটুকু জানলেই এনাফ বা চলবে। এরপর অন্যতম আরেকজন ছিলেন, তিনি হল তারিণীচরণ মিত্র। তিনি ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি, ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন, হিন্দুস্তানি ভাষা বিভাগের সাথে যুক্ত ছিলেন। তারপর হচ্ছে লুল্লুলাল, একবার লুল্লুলাল, তিনি হিন্দি খড়িবলির গদ্যের জনক। তারপর হচ্ছে রামরাম বসু, পূর্বে বলেছি রামরাম বসু, তিনি 1757 সালে জন্মগ্রহণ করেন এবং 1813 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি কেরি, ম্যাশম্যান, ওয়ার্ডকে প্রথম বাংলা বাইবেল প্রকাশনায় সহায়তা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি এখানের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত 1820 সালে জন্মগ্রহণ করেন এবং 1891 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি 1841 থেকে 1846 সাল পর্যন্ত এখানের হেড পণ্ডিত ছিলেন, এবং তার অন্তরঙ্গ বন্ধু ছিল মদন মোহন তর্কালঙ্কার। এই মদন মোহন তর্কালঙ্কার আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে একসাথে পড়াশোনা করতেন। এই ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ ধরা হয়েছিল 1801 থেকে 1815 সাল পর্যন্ত। এরপরের পতন হতে শুরু করে, অর্থাৎ এই যে হিন্দু কলেজ প্রতিষ্ঠার পর থেকে, কারণ এখানে কি করা হতো না, ইংরেজি শেখানো হতো না। ফলে 1817 সালে যেই হিন্দু কলেজ তৈরি করা হয় রাজা রামমোহন রায় এর অধীনে, এই কারণে আস্তে আস্তে পপুলারিটি কমতে থাকে। এরপর 1854 সালে এটা চিরতরে বন্ধ হয়ে যায়।
তো শ্রীরামপুর মিশন ও এশিয়াটিক সোসাইটির যেভাবে গড়ে তোলা হয়েছিল এবং তাদেরকে যেভাবে গড়তে সহায়তা করা হয়েছিল, এই ফোর্ট উইলিয়াম কলেজ এতটা সহায়তা পায় নাই। আমরা জানি যে ওয়ারেন হেস্টিংস তিনি মূলত কলকাতা মাদ্রাসা, যেটাকে মাদ্রাসা আলিয়া কলকাতা বলা হয়, 1780 সালে তৈরি করেছিলেন। এটা সম্বন্ধে আমরা আর একটু বিস্তারিত জানবো। শিলাইদহ বউবাজার অবস্থিত এবং জোনাথন ডানকানের সহায়তায় বেনারস হিন্দু কলেজ যেভাবে সরকারি প্রতিষ্ঠান হিসাবে যেভাবে সাহায্য সহযোগিতা পেত, এটা সেভাবে পায়নি। এটা মূলত বিভিন্ন ধরনের চাঁদা এবং ওই ছাপাখানার কিছু আয়ের একটা অংশ থেকে মূলত এটা পরিচালনা করা হতো। তো 1805 সালের দিকে ইংল্যান্ডে হেইলিবেরি নামক জায়গায় এই কলেজের মতো একটি কলেজ তৈরির সম্ভাবনা তৈরি করার প্রচেষ্টা চালানো হয় এবং পরবর্তীতে হেইলিবেরি কলেজ প্রতিষ্ঠিতও হয়। আর এটা করার মূল কারণ ছিল যে বোর্ড অফ ডিরেক্টরের অনুমতি ছাড়াই এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। তো পরবর্তীতে এখানে এটা লাইসেন্স পায় না, এই কারণে তিনি ইংল্যান্ডে এরকম একটা কলেজ হয়েছে। আমরা জানি যে ফোর্ট উইলিয়াম কলেজ মূলত তৈরি করা হয়েছিল যে বাংলায়, মারাঠি ভাষা, সংস্কৃত ভাষা, এগুলো এই সকল ভাষায় যে সকল ইংরেজি মানে ইংরেজ ছিল যারা যারা বাংলা জানতো না, তাদেরকে এই সকল ভাষায় দক্ষ করে তোলার জন্য এই শ্রীরামপুর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে। তো এটা যখন এখানে লাইসেন্স পায় না, তখন এই হেইলিবেরি নামক জায়গায় ইংল্যান্ডে একটা কলেজ তৈরি করা হয়েছিল এরই আদলে। এটা মনে রাখতে হবে। তো 1780 সালে যে মাদ্রাসা আলিয়া, অর্থাৎ প্রথম ভারতীয় উপমহাদেশে যে মাদ্রাসাটা, সেটা গড়তে অবদান রেখেছিল ওয়ারেন হেস্টিং। তা এটা উপমহাদেশের প্রথম ইসলামিক ব্যবস্থার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, যা কলকাতা আলিয়া মাদ্রাসা নামে অধিক পরিচিত। এর প্রাতিষ্ঠানিক নাম ছিল কলকাতা মোহামেডান কলেজ। তো কলকাতা মেডিকেল কলেজ তৈরির আগ পর্যন্ত চিকিৎসা বিষয়ক সকল জ্ঞান কিন্তু এখান থেকে আহরণ করা হতো। আর এরই আদলে বর্তমানে সকল আলিয়া মাদ্রাসাগুলো, ভারতীয় এবং পাকিস্তানে, বাংলাদেশে যে মাদ্রাসা আছে, সেগুলো এরই আদল এই মাদ্রাসা থেকেই এর উৎপত্তি। পরবর্তীতে এই আলিয়া বিশ্ববিদ্যালয় আইন 2017 অনুযায়ী এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। আর কলকাতা শিলাইদহের নিকটস্থ বউবাজার অঞ্চলে এর বৈঠকখানা স্থাপিত হয়। প্রায় 1.5 বছর ওয়ারেন হেস্টিং নিজের টাকায় এটা চালান। পরবর্তীতে এটাকে বিভিন্নভাবে চালানো সাহায্য সহযোগিতা করা হয়েছিল। তো বাংলা গদ্যের বিকাশে এর অবদান অনস্বীকার্য একেবারে। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে হিন্দু কলেজ তৈরি এবং হিন্দু কলেজ থেকে যে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তৈরি হয়েছিল তাদের ইতিহাসটা। অর্থাৎ 1817 সালের 20 জানুয়ারি এই ডেভিড হেয়ার গরিব ব্যবসায়ী, আলেকজান্ডার ডাফ ধর্মযাজক এবং রাজা রামমোহন রায় এদের সহযোগিতায় হিন্দু কলেজ তৈরি করা হয়েছিল। এই হিন্দু কলেজ তৈরির পেছনের মূল কারণ ছিল যে যত বাঙালি বা ভারতীয় যে সকল হিন্দু ছিল যারা ইংরেজি জানতো না এবং তারা মনে করেছিল যে আসলে ইংরেজি জানা উচিত এবং আধুনিক শিক্ষিত হওয়া উচিত, এই কারণে মূলত হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই হিন্দু কলেজ 1855 সালে বিলুপ্ত হয় এবং এখান থেকে মূলত প্রেসিডেন্সি কলেজের যাত্রা শুরু হয়েছিল। 1855 সালের 15 এপ্রিল এই হিন্দু কলেজ পরিসমাপ্তি ঘটে এবং এর আদলে প্রেসিডেন্সি কলেজ 1855 সালের 15 জুন